আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যারা তোমরা পৌরনীতি সুশাসন পরীক্ষা দিয়েছ, তোমাদের সকলের প্রতি শুভকামনা। আজকে প্রশ্নটা মোটামুটি ইজি ছিল। তো তোমাদের জন্য যারা কনফিউশনে আছো কিছু প্রশ্নের জন্য আমি সলিউশন করার চেষ্টা করছি। সবাই প্রশ্নটা দেখে উত্তর মিলে নেবে। কোনো কর্তব্য পালনে ব্যর্থ হলে নাগরিককে রাষ্ট্র কর্তৃক কত শাস্তি ভোগ করতে হয়? কোন কর্তব্য পালনে? তাহলে আমরা ক্লাস পড়িয়েছি যে নাগরিককে যদি কোনো কর্তব্য পালনে ব্যর্থ হয় তাহলে রাষ্ট্র কর্তৃক কত শাস্তি ভোগ করতে? আইনগত এটা হয়েছে। তাহলে আইনগত কর্তব্য পালনে ব্যর্থ হলে মানুষকে শাস্তি পেতে হয় নাগরিককে। 2, রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হলো সরকার গঠন। ঠিক আছে। জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে সংগঠিত জনসমষ্টিকে কী বলে? রাজনৈতিক দল। আমরা জানি রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ, জনগণের স্বার্থ, জাতীয় স্বার্থ। জনকল্যাণের উদ্দেশ্য নিয়েই সংগঠিত হয় মূলত, এটা রাজনৈতিক দল। ঠিক আছে। সরকারি নীতি প্রণয়নের প্রভাব বিস্তারকারী। সরকারি নীতি প্রণয়নে যারা বাধা দেয়, যারা নিজেদের উদ্দেশ্য হাসিল করে নিজের স্বার্থ গোষ্ঠী, এটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটা ভুল। উত্তর গোড়ার ঘ। নিজের উদ্দীপকটি পরে যার বক্তব্য কয়েকজন ব্যক্তি যার বক্তব্য মানুষ মন্ত্রমুগ্ধের মতো শোনে, তার ব্যক্তিত্ব বাচনভঙ্গি মানুষকে দারুণভাবে আকৃষ্ট এবং অনুপ্রাণিত করে। অর্থাৎ উনি একজন নেতা যার বক্তব্য শুনে মানুষ অনুপ্রাণিত হয়, যার বাচনভঙ্গি মানুষকে দারুণভাবে আকৃষ্ট করে। আমি ক্লাসে পড়িয়েছিলাম। তাহলে এটা এখানে এই নেতৃত্বে কোন ধরনের নেতৃত্বের মধ্যে পড়ে? এই নেতৃত্বটা কয়ের মধ্যে বিপ্লবী, এলিট, বিশেষজ্ঞ নেতৃত্ব না সমূহ নেতৃত্ব? ঠিক আছে। তারপর আসে নিচের চিত্রটি 6 ও 7 নং প্রশ্ন উত্তর, যেখানে একটা চিত্র দেওয়া আছে ত্রিভুজ আকারে। আইন, শাসন, আইন বিভাগ, শাসন বিভাগ। তাহলে আমরা জানি সরকারের যে অঙ্গ 3টি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তাহলে এখানে বিচার বিভাগ হবে। তারপর উক্ত বিভাগের গুরুত্ব অপরিসীম, কারণ এই বিভাগ জরুরি অবস্থা মোকাবেলা করে শাসন বিভাগ, এটা হবে না। 2, আইনের ব্যাখ্যা প্রদান করে। ঠিক আছে। নাগরিক অধিকার সমর্থন করে। তাহলে 2, 3 অ্যান্সার হবে 2, 3 গ। কোন ধরনের সরকার ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান? তো আমরা জানি যে সংসদীয় সরকার ব্যবস্থায় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ থাকে। তাহলে এটা উত্তর হবে ঘ। একনায়কতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য হলো উগ্র জাতীয়তাবাদ লালন, ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী, অর্থনৈতিক সাম্য। 1 ও 2। ঠিক আছে। জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক ঐক্য। এটা মনস্তাত্ত্বিক ঐক্য হবে। কোনো নির্দিষ্ট জনসমষ্টির মানসিক ঐক্যানুভূতিকে বলে জাতীয়তা। নিজ দেশের প্রতি গভীর ভালোবাসার নাম দেশপ্রেম বা মমত্ববোধ বলা হয়। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস নগর রাষ্ট্র। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি পত্রিকার E.M. হোয়াইটের। সুশাসনের বৈশিষ্ট্য হলো জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসনের অনুপস্থিতি। তাহলে সুশাসনের বৈশিষ্ট্য উপরের দিকে জনপ্রশাসন যে সেবাধর্মী মনোভাব থাকবে, জনপ্রশাসনের রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে, আইনের শাসন অনুপস্থিতি হলে তো সুশাসন হবে না। তাহলে 1 ও 2। ঠিক আছে। এবার আসি উদ্দীপকটি পড়ো এবং 16-17 নম্বর উত্তর। একাদশ শ্রেণীতে জেরিন এমন একটি বিষয় নিয়ে বেছে নিয়েছে যা অধ্যয়ন করে নাগরিক অধিকার, কর্তব্য, আন্তর্জাতিক সংগঠন সহ অন্যান্য বিষয়সমূহ জ্ঞান লাভ করা যায়। তো E.M. হোয়াইটের সংজ্ঞাটিও দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে উদ্দীপকের জেরিন কোন বিষয়ে বেছে নিয়েছে? পরিণতি ও সুশাসন। উদ্দীপকে উল্লিখিত বিষয়টি পরিধি অন্তর্ভুক্ত নয় কোনটি? তাহলে আমরা জানি যে পরিণতি সুশাসন এটা রাজনৈতিক
সুনাগরিকতা এবং সংবিধান বিষয় নিয়ে আলোচনা করে। তো উৎপাদন বন্টন এটা একটা অর্থনীতির বিষয়। তো তাহলে আমরা কোনটা পড়ব, যে অন্তর্ভুক্ত নয় এখানে, তাহলে উৎপাদন ও বন্টন ব্যবস্থা এটা কোন যোজনা অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ, এটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বিচার বিভাগের প্রধান কাজ হলো আইন অনুযায়ী বিচার করা। ঠিক আছে। আইন শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি। আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে? বাহ্যিক। অভ্যন্তরীণটা হচ্ছে নৈতিকতা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, চিত্রের 22 এবং 23 আচ্ছা, যোগ্যতা অনুযায়ী ব্যক্তিকে সুযোগ দান, কারোর জন্য বিশেষ সুবিধা না রাখা, সবার জন্য পর্যাপ্ত সুবিধার ব্যবস্থা করা। তাহলে এখানে সবার জন্য পর্যাপ্ত সুবিধার ব্যবস্থা করা, তাহলে এটা কারোর জন্য সুবিধা না, সুবিধা বিশেষ সুবিধা না রাখা, যোগ্যতা অনুযায়ী ব্যক্তিকে সুবিধা, তাহলে সাম্য। উক্ত বিষয়টি নিশ্চিত হলে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে অর্থবহ স্বাধীনতা, সুশাসন, ধন বৈষম্য। তাহলে এখানে যদি সাম্য যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ধন বৈষম্য, উক্ত বিষয় নিশ্চিত হলে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, এখানে প্রতিষ্ঠিত হবে বলছে, তো ধন বৈষম্য দ্বারা প্রতিষ্ঠিত হবে, এটা বলে হ্যাঁ, অর্থবহ স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। এক দিন লিবার্টি শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা ল্যাটিন শব্দ। কর্মসংস্থানের সুযোগ, মজুরি পাওয়ার নিশ্চয়তা কোন নিশ্চয়তা কোন ধরনের অধিকার? কর্মসংস্থানের সুযোগ ও মজুরি পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয় কোন ধরনের অধিকারে? নিশ্চয়তা কোন ধরনের? অর্থনৈতিক। 2009 সালের কত তারিখে তথ্য অধিকার আইন মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? 5 এপ্রিল। আচ্ছা, শিউলি একটি কারখানার কর্মী, যে সেই সকলের সাথে সমান কাজ করলেও মজুরি কম পায়। এটা আমি ক্লাসে পড়াইছি। এখানে যে অর্থনৈতিক যে বৈষম্য থেকে বঞ্চিত, সে অর্থনৈতিক। মালিকের ন্যায্য মজুরি প্রদানের সমাজে কী ধরনের প্রভাব পড়বে? ন্যায্য মজুরি যদি মালিক দেয়, তাহলে এখানে দারিদ্র হ্রাস পাবে, অভাবনতা দূর হবে, পুষ্টিহীনতা, কারণ টাকা পয়সার অভাবে মানুষ কিন্তু ভালো খাবার খেতে পারে না, যার ফলে পুষ্টিহীনতা ভোগে। তো পুষ্টিহীনতা থেকে মুক্তি পাবে। তাহলে 1, 2, 3 তিনটে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে কত তারিখে সর্বদিন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়? 10 ডিসেম্বর। পিতামাতা ও শিক্ষকের শ্রদ্ধা করা কোন ধরনের কর্তব্যের মধ্যে পড়ে? নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। ধন্যবাদ সবাইকে, যাদের 25টার উপরে থাকবে MCQ। আশা করি সৃজনশীল প্রশ্ন অনেক ভালো হয়েছে, এই প্রশ্ন মান ঠিক ছিল। আশা করি A+ থাকবে। ধন্যবাদ সবাইকে।